রাজধানীর বহুতল ভবন পরিদর্শনে রাজুকের ২৪টি দল। অনিয়মের দায় স্বীকার খোদ চেয়ারম্যানের। অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে আমরা কেন এই বিল্ডিং এর অনুমোদন আছে এত, এটা অনুমোদন কেন এত হলো। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬ মাস পর আবার বঙ্গবন্ধু মেডিকেলে বেগম জিয়া, অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির। সরকারি প্রতিষ্ঠান বিএডিসির হিমাগারে মিলল ৫ নামি দামি প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ মাংস ও মিষ্টি। ৪১ লাখ টাকা জরিমানা, জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচেতনতার অভাবে অটিস্টিকদের নিয়ে এখনো কাটেনি অস্বস্তি। যথাযথ শিক্ষার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন জনশক্তিকে কর্মক্ষম করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি। সফরে ক্রিকেটারদের নামাজাদের সময়ও থাকবে কঠোর নিরাপত্তা। রাজধানীতে নির্মিত বহুতল ভবনের অনিয়ম ও নকশা বহির্ভূত অবকাঠামো গড়ে ওঠার দায় রাজুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান। গতকাল নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করতে রাজুকের অভিযানের প্রথম দিনে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সংস্থাটির ৮টি জনের ২৪টি টিম সকাল থেকে একযোগে এই পরিদর্শন শুরু করে। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টার ১৫ তলা ভবনটিতে ঢুকতেই চোখ আটকায় নিচতলার এই রেস্তোরাঁয়। ভবনটির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর নকশা বহির্ভূত স্থাপনা হিসেবে রেস্তোরাঁটি করার প্রমাণ পায় রাজুক। একই ভবনের লিফট নির্মাণেও মানা হয়নি মূল নকশা। এই ভবনের যে খালি জায়গাটা দেখানো আছে নকশায়, সে খালি জায়গায় একটি রেস্টুরেন্ট তৈরি করে ব্যবহার করা হচ্ছিল। রাজুক আমাদেরকে বলেছে যে এটা আপনাদের নিয়মের বাহিরে, আপনারা এটা ভেঙে ফেলেন। আমরা 2 দিন সময় নিচ্ছি, এটা আমরা রিমুভ করে ফেলবো। সোমবার সকাল থেকে শুরু হয় রাজুকের ৮টি জনের ২৪টি দলের পরিদর্শন কাজ। তারা বহুতল ভবনের বেজমেন্ট, কার পার্কিং, জরুরি বহির্গমন সিঁড়ি সহ বিভিন্ন বিষয় পরীক্ষা করেন। দায়ভার তো কিছু না কিছু তো আমাদেরকে নিতেই হবে, যেহেতু এটা আমাদের তো অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে আমরা কেন এই বিল্ডিং এর অনুমোদন আছে এত, এটা অনুমোদন কেন এত হলো। অনেকটা দেরিতে হলেও রাজুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভবন মালিক ও ব্যবহারকারীরা। তারা যে ভিজিট আসছে এর জন্য আমরাও হ্যাপি, মানে এই ধরনের ভিজিট হলে আমাদের জন্য ভালো। আমরাও চাইতেছি প্রত্যেকটা বিল্ডিং এভাবে হোক। এদিকে বিভিন্ন বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে রাজধানীতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 10টি টিম। রাজধানীর বুকে এমন বহুতল ভবন যেমন হুট করে একদিনে গড়ে ওঠেনি, তেমনি ভবন নির্মাণের পরেও কেটে গেছে অনেকটা সময়। সুতরাং এতদিন পরে যেসব অনিয়ম ধরা পড়ছে তার দায় কি শুধুই ভবন মালিকদের, নাকি তদারকি সংস্থাগুলোর অবহেলা ও অনিয়মও দায়ী? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে অগ্নি দুর্ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি এড়াতে এবার কয়েক দফা নির্দেশনা দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। গতকাল সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বনানীর ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের আগুনের পর অগ্নি নিরাপত্তায় এবার বিশেষ নির্দেশনা এলো সরকার প্রধানের তরফ থেকেও। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বেশ কিছু অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শিল্প কলকারখানার মতো রাজধানীর বহুতল ভবনগুলোতেও ঝুঁকি প্রশমনে ফায়ার সেফটি সনদ নবায়ন, একাধিক জরুরি বহির্গমন পথ রাখা, ভবনে ধোঁয়া নিয়ন্ত্রণের পদ্ধতি রাখার মতো ব্যবস্থা থাকতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেওয়া হয়, এটা নবায়ন করা যায় কিনা, ইন্ডাস্ট্রির মতো যে প্রতি বছর একবার করে নবায়ন করা হবে। স্মোকটা যদি নিয়ন্ত্রণ করা যায়, এই
আগুনে মৃত্যুর হার অনেক কমে যাবে। সচিব জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থপতিদের আগুনের ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই ভবনের নকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সাকুলে 3টি অর্থাৎ 23 তলা পর্যন্ত যাওয়ার মতো ল্যাডার আছে। তো এই সংখ্যা বাড়ানো বা সক্ষমতা বাড়ানো ফায়ার সার্ভিসের প্রতিটি বিল্ডিংয়ে একাধিক এক্সিট যেন থাকে। বৈঠকের শুরুতেই বনানীর আগুনে হতাহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2019-এর খসড়া এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান। এদিকে বিএনপি মহাসচিব আগের অবস্থান থেকে সরে এসে জানান, ইউনাইটেড নয়, যে কোনো বিশেষায়িত হাসপাতালেই বেগম জিয়ার সুচিকিৎসা চান তারা। দুর্নীতির 2 মামলায় তদন্তপ্রাপ্ত বেগম জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সোমবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের কোনো কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারাগার থেকে হাসপাতালে যাওয়ার পুরো পথেই বাড়ানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিএনপি চেয়ারপারসনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আনা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, রাখা হয় কেবিন ব্লকের 621 ও 22 নম্বর কেবিনে। সোমবার দুপুর 12:15টার দিকে কারাগার থেকে বের করা হয় বেগম জিয়াকে। তার গাড়িটির সামনে ও পেছনে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত গাড়িবহর। 15 মিনিটের মধ্যে তাকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এ সময় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে হাসপাতালে প্রবেশ করেন বেগম জিয়া। পরে বিকেল 3টার দিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন হাসপাতালের পরিচালক। আমাদের বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন, ওনার সাথে কথা বলেছেন, আর ওনার প্রয়োজনীয় যে ওষুধপত্র সেটা প্রেসক্রাইব করে দিয়ে এসছেন। তো উনি আজকে থেকে ওই ওষুধ সেবন করবেন। তো উনি এখন সুস্থ আছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আবারও বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানান। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। এর আগে সবশেষ গত বছরের 6 অক্টোবর তাকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। 1 মাস 2 দিন চিকিৎসা শেষে গত 8ই নভেম্বর আবারও কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। 13 মাস ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে নিয়ে আসা হলো। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অগ্নিঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 4 মাসের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দিতে রাজউক, 2 সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সংকটও জানতে চেয়েছেন আদালত। দেখুন আমার করা একটি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে আগুনে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। রাজধানীর চকবাজার, বনানী এবং গুলশানের আগুন নিয়ে এক রিটের শুনানিতে উঠে আসে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের দুর্বলতার বিষয়টিও। শুনানি শেষে আগুনের ঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে চুড়িহাট্টা এবং বনানীর এফআর টাওয়ারের আগুনে নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো 7 তলা অথবা ততোধিক দালান রয়েছে, অর্থাৎ বহুতল বিশিষ্ট যে দালানগুলো রয়েছে, সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা, ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি, সেই সম্পর্কে প্রতিবেদন 4 মাসের মধ্যে চাওয়া হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা এবং সংকট 1 মাসের মধ্যে জানাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে 1 মাসের মধ্যে একটি রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে রিপোর্টে ফায়ার সার্ভিস বলবেন তার জনবল কি, লোকবল কি, তার কি ইকুইপমেন্ট আছে, তার কি পরিমাণ যন্ত্রপাতি আছে, তার কি পরিমাণ গাড়ি আছে। গুলশান বনানী এলাকায় ফায়ার স্টেশন স্থাপন এবং আগুন থেকে বাঁচতে জনসচেতনতা বাড়াতে পাঠ্য বইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করতে রুল জারি করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু অবৈধ ভবন নির্মাতা নয়, নজরদারির দায়িত্বে যারা ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী রেজাউল করিম। গতকাল দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, যারাই অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে।
শুধু নির্মাতা অপরাধী না, অপরাধী যাদের উপর দায়িত্ব ছিল কাজ করেন নাই, আমার দৃষ্টিতে তারাও অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। যে ভবনগুলি বেআইনিভাবে হয়েছে, অনিয়মের মধ্য দিয়ে হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব। কারণ দেশবাসীর জানা উচিত প্রতি মাসিক মিটিংয়ে এই সকল রিপোর্টগুলো উঠবে। তার ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানতে চাই। ব্যবস্থা না হয়ে থাকলে কার কার কারণে হলো না তাকেও শোকজ করা সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যদি কেউ কাজ না করেন তাদের চাকরিচ্যুত করে বাড়িতে ফেরত পাঠানো হবে। কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই বছরের পর বছর কার্যক্রম চালিয়ে আসছে পর্যটন শহর কক্সবাজারের 400-রও বেশি হোটেল, মোটেল ও রিসোর্ট। অথচ এসব স্থাপনায় বছর জুড়ে থাকছেন 20 লাখেরও বেশি পর্যটক। রাজধানী ঢাকায় একের পর এক আগুনের ঘটনায় আতঙ্কিত করে তুলেছে ভ্রমণে আসা পর্যটকদেরও। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে বারবার তাগাদা দিলেও কোনো তোয়াক্কা করছে না হোটেল কর্তৃপক্ষ। তবে এজন্য প্রশাসন ও ফায়ার সার্ভিসকে দুষছেন হোটেল মালিকেরা। সুদাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। পর্যটন শহর কক্সবাজার। এখানে পর্যটকদের থাকার জন্য গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটিতে পর্যটকের তিল ধারণের ঠাঁই থাকে না এসব বহুতল হোটেল, মোটেল ও রিসোর্টে। কিন্তু এগুলোর মাত্র 2-1টিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও বাকিগুলোতে নেই কোনো অত্যাধুনিক ব্যবস্থা। ফলে পর্যটকরা হোটেলে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। হঠাৎ যদি কখনো অগ্নিকাণ্ড ঘটে তো সেক্ষেত্রে দেখা যাইতেছে আমাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক হবে। প্রত্যেকটা হোটেল অনুমোদন দেওয়ার আগে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে নিশ্চিত হওয়ার পরে সেটা চালু করা উচিত। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে এই ব্যাপারে বারবার তাগাদা দিলেও হোটেল মালিকরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। পানির লাইন, পানি রিজার্ভার বা এক্সিট বা আমাদের যাওয়া আসার জন্য 30 ফিট রাস্তা, এগুলো অনেকাংশে অনেক হোটেলের মধ্যে পাওয়া যায় নাই। তবে এই জন্য প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে দুষছে হোটেল কর্তৃপক্ষ। কক্সবাজার প্রত্যেকটা হোটেলের রেগুলেশন মেনটেন করা, কেউ ফায়ার থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে টোটাল ব্যবস্থাটা আগের চেয়ে আরও খারাপ হচ্ছে। ডে বাই ডে উন্নতি করার বা চেষ্টা করা হচ্ছে সবাই। জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান পর্যটকদের নিরাপত্তার জন্য এখন থেকে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো অগ্নি নির্বাপন ব্যবস্থার আওতায় না আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ওদেরকে যেই টাইম বা লিমিট দিয়েছি তার মধ্যে ওরা যেন নিশ্চিত করে ওদেরকে অনুরোধ করেছি, আর যদি নিশ্চিত না করে পরবর্তী সময় আরও হার্ড লাইনে যাব। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় সোমবার হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, সি ওয়ার্ল্ড রিসোর্ট ও উইন্ডি টেরেজ হোটেলকে মোট 1 লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সময় সংবাদ, কক্সবাজার। এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সারা দেশে একযোগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রশ্ন ফাঁসের সঙ্গে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্র প্রবেশ করতে হবে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের এমন নির্দেশনা অনুসরণ করে সব শিক্ষার্থী। যদিও ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় অভিভাবকদের, তবে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। প্রশ্ন সোজাই আসছে এবং পরীক্ষাও ভালো হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল। কেন্দ্রের ভিতরের পরিবেশ ভালো আছে, কিন্তু এই যে অ্যানালগ ঘড়ি এটা নিতে তো কোনো সমস্যা ছিল না। প্রশ্ন মান অনেক ভালো হয়েছে, প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় এবছর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন তিনি। গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না এবং প্রশ্নপত্র ফাঁসমুক্তভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। দেশের 9টি সাধারণ কারিগরি মাদ্রাসা ও শিক্ষা বোর্ডের 9081টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষা দিচ্ছে 13,51,505 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সংবাদ, ঢাকা। এদিকে ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা চলে রংপুরের কেন্দ্রগুলোতে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় লোডশেডিং এর কারণে বেশিরভাগ কেন্দ্রে আলোর স্বল্পতা রয়েছে। এমনকি কেন্দ্রগুলোতে নেই বিকল্প আলোর ব্যবস্থাও। তাই তাৎক্ষণিকভাবে মোমবাতি জ্বালিয়ে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার মধ্যরাতে ঝোড়ো বাতাসের পর থেকে রংপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সবজি ও মৎস্য হিমাগারে মেয়াদোত্তীর্ণ মাংস মিষ্টি রাখার দায়ে 5 বেসরকারি প্রতিষ্ঠানকে 41 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় রাজধানী বিমানবন্দর এলাকায় র্যাব সদর দপ্তরের পাশে বিএডিসির হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হিমাগার থেকে 345 মণ আমদানিকৃত মাংস, 110 মণ মিষ্টি সহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অভিযানে রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিংকে 15 লাখ টাকা, আলিবাবা সুইটসকে 10 লাখ টাকা, ইউনিভার্সাল ট্রেডিং হাউসকে 6 লাখ টাকা, জাফর অ্যান্ড কোম্পানিকে 6 লাখ এবং ক্যাঙ্গারু অ্যান্ড কোম্পানিকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। বিধান না থাকলেও মাছ ও সবজির হিমাগারে মাংস ও মিষ্টি রাখার জন্য বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি প্রতিষ্ঠান হিসেবে এটা বড় ধরনের একটা গাফিলতি অন্যায় অপরাধ করেছেন। আমরা এই বিষয়ে মন্ত্রণালয়ে লিখব। বেসিক্যালি এই প্রতিষ্ঠানটি হচ্ছে শুধুমাত্র আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্য রাখার জন্য, বিশেষ করে সবজির জন্য পার্টিকুলারলি। সেখানে তা না করে কিন্তু এখানে রাখা হয়েছে কিন্তু আপনার মাংসের সাথে মিষ্টি রাখা হয়েছে, আপনার আমদানি যেগুলো বৈধভাবে আমদানি করা হয়নি সেই ধরনের মাংস রাখা হয়েছে, এক্সপায়ার মাংস রাখা হয়েছে, এক্সপায়ার চিজ রাখা হয়েছে। ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ রেখেছে মালিকরা। এতে বিপাকে পড়েছেন রোগীরা। গতকাল সকাল থেকে বালিয়াডাঙ্গি উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ রেখেছে মালিকরা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীর জন্য ওষুধ কিনতে না পেরে পাশের উপজেলা ও জেলা সদরে যাচ্ছেন রোগীর স্বজনরা। গত 31শে মার্চ বালিয়াডাঙ্গি উপজেলা শহরে ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি দোকানকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ 15 জন আহত হয়েছেন। এ সময় 35টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে সোনারগাঁয়ের মান্দারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গত 31শে মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করায় পরাজিত প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে গেলে পিটিয়ে নারীসহ 15 জনকে আহত করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্বাচনী বিরোধের জেরে নোয়াখালীর সুবর্ণচরে আবারও ঘটল ধর্ষণের ঘটনা। স্বামীকে মারধরের পর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার স্বজনদের দাবি, রোববার সন্ধ্যায় নির্বাচনী কেন্দ্র থেকে ফিরছিলেন গৃহবধূ এবং তার স্বামী। উত্তর বাগ্গা এলাকায় পৌঁছালে নির্বাচনী বিরোধের জেরে স্বামীকে মারধর করে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থক ইউসুফ মাঝি ও তার সহযোগীরা। পার্শ্ববর্তী একটি মৎস্য খামারে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার পরিবার। এর আগে গত 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের দিন সুবর্ণচরে 4 সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। স্বল্প সময়ে ওই ঘটনায় অভিযুক্ত 8 জন গ্রেফতার হয়। মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিন দিলেও পরে তা প্রত্যাহার করে নেন উচ্চ আদালত। অটিস্টিকদের নিয়ে এখনও অস্বস্তি কাজ করছে পরিবার ও সমাজে। সচেতনতা নেই বলে অনেকেই জানেন না কোন শিক্ষায় তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। প্রযুক্তি ও প্রায়োগিক শিক্ষার মাধ্যমে বিশেষ সম্পন্ন জনশক্তিকে কর্মক্ষম করা সম্ভব বলে মনে করছে সরকার। তবে অটিজমের বৈশিষ্ট্যগুলো কমাতে পরিবেশগত প্রভাব থেকে আক্রান্তদের দূরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আল মামুনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। নাচ, গান আর অভিনয়ে সমানভাবে পারদর্শী অটিস্টিক সুস্মি। পড়াশোনায় অমনোযোগী হওয়ায় শিক্ষকরা তার ভেতরে লুকিয়ে থাকা গুণগুলোকে আলোর সামনে এনেছেন কৌশলে। তাই তো সে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে দেশের বাইরেও। আমরা হংকংয়ে নাটক করতে গেছিলাম, ভালো পারফরমেন্স করেছি আর 2টো পুরস্কার পেয়েছিলাম। অটিস্টিকদের মন ও মননের দিকে তীক্ষ্ণভাবে নজর দিলে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা যায়। তবে এই লক্ষ্য নিয়ে অটিস্টিকদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে কাজ করছে
হাতে গোনা কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বেকারি, ফুড সার্ভিস থেকে শুরু করে প্রায় 41টা ট্রেডে ওদের প্রশিক্ষণ দিচ্ছি। 223 জনের মধ্যে আপনার 132 জন বেতনভুক্ত কর্মচারী হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা যা তৈরি করি এগুলি আমরা বিভিন্ন মেলায় বিক্রি করি। এই ইপনাতে ভর্তি হওয়ার পরে আমার বেবিটা অনেক ডেভেলপ হচ্ছে, আর টিচাররা যারা আছেন তারা তো যথেষ্ট সহযোগিতা করেন। চিকিৎসকরা বলছেন অটিজম জিনগত সমস্যা হলেও পরিবেশগত কারণে এর প্রকোপ বেড়ে যায় ব্যাপকভাবে। খাদ্য সংরক্ষণের জন্য যে প্রিজারভেটিভস ইউজ করা হয়, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে রঙিন করা হয় খাবারকে, এবং ফাস্ট ফুডের মাত্রা যদি বাড়ে খাওয়ার সাথে, এই ফাস্ট ফুড, এই কালারিং এজেন্ট, প্রিজারভেটিভস বা শিশুদের অটিজমের মাত্রাকে বাড়িয়ে দেবে। তবে আধুনিক পৃথিবীর উপযোগী করে গড়তে সহায়ক প্রযুক্তির ব্যবহারই সর্বোত্তম সমাধান বলে মনে করছে সরকার। এমনভাবে প্রযুক্তিটা তাদের ব্যবহার উপযোগী করতে হবে, যেমন সহজ, যেমন যাতে তারা ইন্টারনেটটা সহজে ব্যবহার করতে পারে। তারপর সহায়ক প্রযুক্তি ব্যবহার করে তারা ডেইলি লিভিংয়ে যে কাজগুলো সেগুলো যেন এই কম্পিউটারেই শিখতে পারে। তারপরে কম্পিউটার ডিজিটাল কমিউনিটিতে তারা যেন একজন অংশ হিসেবে থাকতে পারে। অটিজমের 80 থেকে 90% বৈশিষ্ট্য জন্মের 2 বছরের মধ্যে প্রকাশ পায় এবং 3 বছর পূর্ণ হবার আগেই তা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন শিশুর মস্তিষ্ক বিকাশের প্রথম দিকেই অটিজম নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে অনেকাংশেই তা কমানো সম্ভব। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সরকারের নানা ধরনের ডিজিটাল সেবা পৌঁছে গেছে বাগেরহাটের প্রত্যন্ত এলাকায়। অল্প সময় ও কম খরচে হাতের নাগালে ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া এই ডিজিটাল সেবায় খুশি সর্বস্তরের মানুষ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। অজপাড়াগায় সহজেই মিলছে জমির পর্চা, জীবন বীমা, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ, সরকারি ফর্ম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জন্ম মৃত্যু নিবন্ধন, ভিজিএফ ভিজিডি তালিকা ও নাগরিক সনদ সহ নানা সেবা। সরকারের ডিজিটাল সেবার আওতায় বদলে যাচ্ছে বাগেরহাটের গ্রামগুলো। ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই 106 ধরনের ডিজিটাল সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে বিনামূল্যে 67টি ও নামমাত্র অর্থের বিনিময়ে দেয়া হচ্ছে 39টি সেবা। কাগজপত্র ফটোকপি করা, সার্টিফিকেট ফটোকপি করা সব আমরা এই জায়গায় কাছাকাছি পাচ্ছি। ইউনিয়ন পরিষদের ওয়াইফাই চালায় আমরা অনেক সেবা পাই। প্রায় 400-500 টাকা ইনকাম হয় এবং 20 থেকে 25 জন মানুষের সেবা দিয়ে থাকে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সরকারের যুগোপযোগী পদক্ষেপ বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মানুষের সময় সাশ্রয় হচ্ছে, মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘোরা লাগছে না, বিভিন্ন অফিস আদালতে যেতে হচ্ছে না, শিক্ষা বিষয়ক, চাকরি বিষয়ক সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে মানুষ গ্রহণ করছে। ইতিমধ্যে বাগেরহাটের 75টি ইউনিয়নের মধ্যে 58টিতে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে বলে জানান জেলার অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। আমরা এই কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি, আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে 2010 সালে সারা দেশে একযোগে শুরু হয় ইউনিয়ন তথ্য কেন্দ্র, যা ডিজিটাল সেন্টার নামে পরিচিত। সময় সংবাদ, বাগেরহাট। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 মাস পর আবার বঙ্গবন্ধু মেডিকেলে বেগম জিয়া, অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির। রাজধানীর বহুতল ভবন পরিদর্শনে রাজুকের 24টি দল। অনিয়মের দায় স্বীকার খোদ চেয়ারম্যানের। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা। সরকারি প্রতিষ্ঠান বিএডিসির হিমাগারে মিলল 5 নামি দামি প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ মাংস ও মিষ্টি। 41 লাখ টাকা জরিমানা। জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সচেতনতার অভাবে অটিস্টিকদের নিয়ে এখনো কাটেনি অস্বস্তি। যথাযথ শিক্ষার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন জনশক্তিকে কর্মক্ষম করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি। সফরে ক্রিকেটারদের নামাজ আদায়ের সময়ও থাকবে কঠোর নিরাপত্তা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।